হ্যাঁ রেডি করে নিয়েছি তো চলো দেখলাম মা বললে হবে ছেলেতে গাছগুলোর কি বাজে অবস্থা, একটু কাজগুলো ভেজাতেও হবে, না হলে হবে না, পুরো বাজে অবস্থা। গাইস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে সকাল সকাল 7:30, না 8:30 দিকে তো আমি উঠে গেছি, এখন 9টা সামথিং বাজে। তো সকালে ভাবছি আমি একটু গুলি আছে রুটি চা খাবো, সাথে একটা ছোট্ট একটা আলু সবজি বানিয়ে দেবো। আর তার আগে বাসন কোসনগুলো একটু মাকে মেজে দেবো, যেহেতু আজকেও প্রতিমাদি ছুটি কামাই করেছে, বলে শরীর বলে খুবই খারাপ, ভালো না, তো আসবে না। তো ওই জন্য ছুটিটা কামাই করল, বললো শরীর ভালো লাগছে না, মানে শরীরটা খারাপ, ওই জন্য আসবে না। আমি কালকেই সিমটম দেখে বুঝে গেছি আজকে আসবে না। তো আমি মাকে ফোন করে বললো যখন, আর কিছু বলা গেল না, তো ভাবলাম ফটাফট করে মুখ টুকটা ধুয়ে এদিকে বাসন কোসনটা মাজা শুরু করে দিই, কারণ মা একা কিছুই পারবে না। তো চলো এদিকে কাজকর্মটা শুরু করি, আজকের ব্লগটা এখানেই শুরু করছে। হ্যাঁ, আজকে আমার ভাইয়ের বার্থডে, তো ভাইকে বলি হ্যাপি বার্থডে ভাই। তো ভাই আজকে বিদেশে আছে আর আমি আজকে ইন্ডিয়া, মানে এখানে প্রতি বছর, মানে ভাই যেতে যখন কলকাতায় পড়াশোনা করতাম, প্রতি বছর ভাইয়ের বার্থডের আগে আমরা কলকাতায় যেতাম, আমি আর মাই যেতাম, বাবা যেতে পারতো না। তো আমি আর মা কলকাতায় যেতাম, আর ভাইয়ের বার্থডের দিনকে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে অ্যান্ড কিছু খেতাম। আর এই মধ্যে যখন ভাই আমাদের সাথে থাকতো মানে আলিপুরে, তখন ভাইকে আমি কেক সারপ্রাইজ দিতাম, যখন মানে বড় হন ছোটোবেলাতে পাপা মাই ভাইয়ের বার্থডেটা বড়ো করে করতো বা মিডিয়ামভাবে করতো, হাতে খাবার দাবার নিয়ে আসতো, এটা এটা করতাম। নাহলে আমি হচ্ছে না কেক আনতাম বা কোনো গিফট দিতাম, ড্রেসপত্র দিতাম। তো যেহেতু বিদেশে আছে আর আমি এখানে ওকে আমি কী গিফট দেবো ওর বার্থডেতে, আর এখান থেকে কোনো গিফট বিদেশে গেলে তো প্রচুর পেনাল্টি লাগবে, আর কিছু গিফট ওর কাছে গিয়ে পৌঁছাবে, কত দিনে পৌঁছাবে, কী পৌঁছাবে কিছুই আমি এসব জানি না। তো সেজন্য ডিসাইড করলাম যে আমি অ্যান্ড কী করবো না করবো কিছুই জানি না। অ্যান্ড তো এই জন্য আমি ডিসাইড করলাম ভাই যখন ইন্ডিয়াতে আসবে তখন আমি ওকে ওর বার্থডে গিফট, ওর রাখির গিফট, দুটো রাখির গিফট অ্যান্ড ভাইফোঁটার গিফট, অ্যান্ড ভাইফোঁটা তো এসেই দিবে ও, তো সেই কয়টা গিফট ওকে আমি সাজিয়ে সাজিয়ে দেবো। তো চলো ফটাফট করে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে দেখা যাচ্ছে, টাটা। A few moments later. তো এই যে আমি এখানে কিন্তু ঘি বানানোর জন্য কিন্তু এখানে আমি এখান থেকে সর নিয়ে নিয়েছি, ভালো করে যত সর ছিল সব সর নিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এভাবে করে চটকে চটকে আগে সরগুলোকে মাখিয়ে নিতে হয়, ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে ফ্রিজের ঠান্ডা জল আমি নিয়ে নিয়েছি। ফ্রিজে আমি এক রাত্রিবেলায় আমি ফ্রিজে ঠান্ডা জলটা ভরিয়ে রেখেছিলাম, পুরো ঠান্ডা হয়ে গেছিলো। ঠান্ডা জলটা দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আমি জল দিয়ে তারপরে এই যে ডিম ঘুটনিটা দিয়েই কিন্তু ভালো করে আমি কুটে নিচ্ছি, ভালো করে ফেনাটা হতে হবে। ফেনাটা হওয়ার পরেই কিন্তু ভালো করে, যতক্ষণ না ফেনা না হবে ততক্ষণ, ফেনাটা হয়ে গেলে ভালো করে ফেনা হতে হবে। ফেনা হওয়ার পর তারপরে কিন্তু আস্তে আস্তে করে উঠিয়ে উঠিয়ে কিন্তু তারপরে কিন্তু ওখানে রাখতে হবে। যেহেতু আমার এক হাত ব্যথা হয়ে গেছে, তবে আমি আরেক হাত দিয়ে করছিলাম। ভালো করে করতে কিন্তু ফেনা করতে হবে, যতক্ষণ না এটার ফেনাটা উঠে অতক্ষণ ধরে করতে হবে, দেখতেই পাচ্ছ। বেস্ট পার্ট হচ্ছে এটা জল সহকারে ওঠাতে হবে না, আস্তে আস্তে করে এমন করে কাচিয়ে কাচিয়ে নিয়ে সুন্দর করে সাইড থেকে নিয়ে ভালোভাবে করে নিয়ে নিতে হবে, যাতে এটা জল উঠবে না, জাস্ট মাখনটাই নিতে হবে এটা দিয়ে। আর খেতে কিন্তু হেভিটা টেস্ট
হবে যখন এটা ঘি বানানো হবে। আমি কিন্তু বাড়িতেই ঘি বানানোর প্রসেসটা হচ্ছে। আমার দিদা ঠাকুমা দেখতে পাচ্ছ এখনও কিন্তু তোমরা দেখাচ্ছে, এখনও কিন্তু হয়নি কারণ জল উঠে গেছে। এটাকে আরও ভালো করে ফাটাতে হবে, যতক্ষণ ধরে এটা ফাটাতে না হবে অতক্ষণ ধরে ফাটাতে হবে। এখানে তোমরা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এর জন্য ভালো করে আর একটুখানি গোটাতে হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। গোটাটা হয়নি, যতক্ষণ ধরে গোটাটা না হবে ততক্ষণ ধরে ফাটাতে হবে। ফাটানো হয়ে গেলেই দেখবে উপর থেকে আদলো করছে একটা ফেনা চলে আসবে, তারপরে হালকা হাতে করে সুন্দর করে টেনে নিতে হবে। তোমাদের সেটা দেখাতে চলো দেখানো যায়। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি আলগো হচ্ছে হাতে করে টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে মাখন নিয়েছি। আমার একটা বাটি ভরে গিয়েছে দেখে আমি আরেকটা বাটি দেখতে পাচ্ছ আলগো হচ্ছে হাতে করে নিচ্ছি। আর জল উঠছে না, জাস্ট মাখন উঠছে, সেই মাখনগুলাই কিন্তু নিচ্ছি। জল টেনেই কিন্তু আমি মাখন নিচ্ছি, আমি যেইভাবে করে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মাখন। জল তুললে কিন্তু হবে না, জাস্ট খালি কিন্তু মাখন তুলতে হবে। জল তুললে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই হবে না, আর খেতে কিন্তু টেস্টটা মানে ঘি বানানোটা কিন্তু প্রসেসটা হবেও না। তো সেই জন্যই কিন্তু আমি সাইড থেকে কিন্তু খালি কিন্তু আমি মাখনটাই নিচ্ছিলাম। আর আমার ওখানে প্লাস্টিকের বাটি এক বাটি মাখন ভরে গেছে ওদের দেখাই, এর জন্য আমি আবার স্টিলের বাটিতে আমি মাখন ভরা শুরু করে দিয়েছি। এখানে তোমরা যতক্ষণ হবে মাখন অতক্ষণ ধরে করতে পারো এখানে, আর অতগুলোই ঘি হবে। আর এটা কিন্তু আমি সর দিয়ে করছি, ঘর সর জমিয়ে রেখেছিলাম, ওই সর দিয়ে কিন্তু আমার এই ঘি বানানো। আমি অনেক কয়টাই ঘি আগে বানিয়েছিল মা, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করা যাক। আর খুব টেস্টি হয় ঘি বানানোটা, মার থেকেই শিখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফেনা উঠছে, এই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ। আর সুন্দর করে যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আমি ফুটাচ্ছি, এর জন্যই কিন্তু এটা নড়ছে, না হলে কিন্তু এটা মানে কামড় নড়ে না। যাই হোক কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর করে জাস্ট ফেনাটা উঠছে, দেখতেই পাচ্ছ। এটাই হচ্ছে মাখন, আর এটাই কিন্তু অলজাস্ট মাখন। আর তোমাদের দেখাবো আমি মাখনটা কি সুন্দর করে উঠেছে, দেখতেই পাচ্ছ যে আমার মাখনটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কাচাবো, এটা আমি সাইডে রেখে দিলাম। আলকা হাতে তোমরা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ জল উঠবে না, আলগো হচ্ছে হাতে নিয়ে এই যে আমি এই যে সাইডে এখানে নিয়ে নিচ্ছি, আলগো হাতে নিতে হবে, আলগো হাতে নিয়ে নিচ্ছে। তারপরে তোমাদের যদি অল্প জল উঠে যায় তো কাইট করে চেপে নিই, তোমরা দেখবে। হ্যাঁ আর করছো হাতে করে নিয়ে তারপরে পাটির মধ্যে করে পড়তে হবে। তারপর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে যে ভাজা, বাকিগুলো কিন্তু জল আছে এর জন্য আমি বাকি আর দিলাম না। ঘিটা বানাবো, বাকি প্রসেসটা ঘি বানানোর সময় বলবো। এখন আমার তো টাটা ভাই। 1 hour later. ঘন্টা পর ফিরে আসলাম, এখানে আসছে হচ্ছে তেঁতুলের আচার বানানোর জন্য। তো তেঁতুলের আচার কী করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি জলের মধ্যে তেঁতুলটা ভিজানোর আগে কিন্তু তেঁতুলটা খেয়ে আমি দেখেছি তেঁতুলটা ভালো কিনা খারাপ। না তেঁতুলটা ভালো আছে দেখে কিন্তু আমি তেঁতুলটা কিন্তু আমি জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। আমি জাস্ট 10 মিনিট আগেই আমি ভিজিয়ে রাখলাম, এখনই জাস্ট একদম 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। 10-15 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। তো তেঁতুলটা ততক্ষণে ভিজুক, ততক্ষণ আমি টমেটোগুলো কেটে নিই। টমেটোগুলো আমি কেটে নিয়ে কিন্তু মিক্সির জারে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি টমেটোগুলো কিন্তু আমি এমন করে পিস করে কেটে নিয়েছি। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করবো, তোমরা চাইলে কিন্তু প্রেসারে সিদ্ধ করেও কিন্তু তোমরা মিক্সিং জারে মিক্সিতে মিক্সড করতে পারো। যেহেতু আমার কাছে সময় খুব কম ছিল, আমাকে আর্লি মানে খুব স্পিডে করতে হবে, টাইম কম, এর জন্য আমি মিক্সিং জারে মানে পেস্ট করেই কিন্তু আমি এটাকে বানাবো, সেই জন্যই আমার কম টাইমে আমি রেডি করছি। চলো করা যাক। তো এই যে কড়াই বসে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সামান্য অল্প তেল দিয়ে দিলাম কারণ এখানে ভেবেছি আমি একটু জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি তেঁতুল আর টমেটোর চাটনি করবো। তো একটুখানি জিরা আর শুকনো লঙ্কাটা ফোড়নটা দিলে না খুব ভালো একটু সুগন্ধ আসার জন্য, বেশি না, একটা শুকনো লঙ্কাকে আমি টুকরো করেই দেবো, বেশি শুকনো লঙ্কা দিব না। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা।
লঙ্কাটা আমার লঙ্কাটা ভাজাটা হবে। আর সেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে। কাঁচা লঙ্কার জিরের যে স্মেলটা, ওটাতে কিন্তু মানে আমার তেঁতুলের চাটনিটা যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। সেই জন্য আমি জিরে আর এদিকে শুকনো লঙ্কাটাকে ভালো করে আমি তারপরে আমার এই যে পেস্ট করে নেওয়া টমেটো, এটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মানে পেস্ট করে নেওয়া যে আমার টমেটোটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে আমার টমেটোটা কাঁচা গন্ধটা না করে। সেই জন্যে, যেহেতু আমরা 3 জন মানুষ অল্প করে করলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আজকে কাশি উঠে গেলাম। আজকে ভাইয়ের বার্থডে, তো ভাইয়ের বার্থডের জন্য আমি পায়েস করবো না সেটা কোনো দিন হয়। আমি সবার বার্থডেতে আমি পায়েস করতাম, যত ভাইয়ের বার্থডেতেও আমি পায়েস করবোই। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ, জাস্ট ভালো করে। কিন্তু আমি টমেটোটা না পেস্ট করে কিন্তু নিয়েছি, অ্যান্ড আমি আজকে টমেটোটা বয়েল করিনি। তোমরা সেটা কিন্তু প্রেশারে বয়েল করেও পেস্ট করতে পারো, তাহলে কি হয় পেস্টটা খুব ভালো অ্যান্ড পরিমাণে হয়। আর আমি পেস্ট করে বয়েল করতে পারিনি, কারণ হচ্ছে আমার আজকে মানে বয়েল করে পেস্ট করতে পারিনি, কারণ হচ্ছে কারণ আমার ইয়ে ছিল না, মানে টাইম কম ছিল দেখেই কিন্তু আমি একেবারেই কিন্তু আমি সুন্দর করেই আমি ডাইরেক্ট আমি পেস্ট করেই একেবারেই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আর আবার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই কারণেই কিন্তু আমি এটা দিয়েছি। ভালো করে এটাকে ইয়ে করবো। ওইগুলো তোমরা দেখলে মাখনের জন্য এখানে কিন্তু আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারো, 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। কড়াইয়ের মধ্যে আমি ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেঁতুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম আমি সমস্ত কিছু শুদ্ধই কিন্তু আমি দিয়ে দিলাম। ওই যত যেভাবে ভিজিয়েছিলাম পুরোটাই আমি দিয়ে দিলাম, কিচ্ছুই কিন্তু আমি ফেলিনি, কারণ এই পুরোটাই কিন্তু একদম টমেটো চাটনির মধ্যে যাবে। যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছিলাম আর এক হাত দিয়ে আমি করছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিলো। আমার স্ট্যান্ডার্ডটা কিন্তু আমার জন্য এক হাত দিয়ে করে আর ব্লগিং করতে খুবই অসুবিধা হচ্ছিলো। আস্তে আস্তে তোমরাও বুঝে গেছিলে যে আমি করছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে গুড় দিয়ে দিচ্ছি, আগে চিনি দিয়েছি, আমি অল্পটুকু চিনি দিয়েছি, মানে অল্প চিনি, যেহেতু আমার বাড়িতে সুগার, তো আমি 1 কাপের মতো এখানে গুড় দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে গুড়ের সাথে আমি এখানে চাটনিটা ভালো মানে যেটা আমি করছি তেঁতুলা টমেটোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছ অ্যান্ড ভাজা ভাজা হবে, আর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। বন্ধ করে আমি নামিয়ে নিয়ে তার উপরে আমার ভাজা মশলাটা অ্যাড করে দেব। আমি কড়াইয়ের মধ্যে দিব না এই কারণে, কারণ যেহেতু লেগে যাওয়ার চান্স থাকে, যেহেতু অল্প চাটনি সেজন্যই। আর আমার চাটনিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। আমার চাটনির কালারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, একদম পুরোপুরি চাটনিটা অলমোস্ট রেডি। চলো নামানোর পর দেখা হচ্ছে। এখন আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আমার ভাজা মশলাটা, যেটা মা অলমোস্ট রেডি করে রেখেছিলো ভাজা মশলাটা। এখানে আমি অল্পটুকু স্লাইড একটুখানি আমি ভাজা মশলাটা সেখানে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি আমার ভাজা মশলার রেসিপিটা তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই আমি তোমার ভাজা মশলার রেসিপিটা একদিন অবশ্যই শেয়ার করবো, যে চাটনি করতে যে ভাজা মশলা কীভাবে তোমার ভাজা মশলাটা মানে লাগে সেটা আমি অবশ্যই তোমাদের আমি শেয়ার করে দেবো। চাটনিতে ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম, এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার চাটনি রেডি। তো চলো, আমার চাটনি অলমোস্ট রেডি হয়ে গেছে ভাজা মশলা দিয়ে। তো আমার চাটনি রেডি। তো কেমন লেগেছে চাটনিটা
তো কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবে আমাদের এই সুন্দর একটা মিষ্টি ব্লগে। অ্যান্ড তোমাদের জন্য এই নতুন নতুন রেসিপি কিন্তু আমার ভালোই লাগে। দেখতে পাচ্ছ টক ঝাল এরকম সুন্দর একটা চাটনি। এই চাটনিটা কিন্তু নিরামিষের দিনে কিন্তু খুবই ভালো লাগে। আর ভাতের পরে কিন্তু ওই চাটনিটা মানে টমেটো মানে তেঁতুলের চাটনিটা কিন্তু খুব ভালো লাগে। ফুচকার সাথে দেয়, ফুচকা যেমন খেয়ে ফুচকার সাথে কিন্তু চাটনিটা ভালো লাগে। ভাতের পরে চাটনিটা ভালো লাগে, পাঁপড়ের সাথে বা ডালের সাথেও, মানে সব সাথে কিন্তু চাটনিটা খুব ভালো লাগে। বাট আমার তো খুবই ভালো লাগে চাটনিটা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। ভালো লাগে একটা কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এরকম সুন্দর সুন্দর একটা তোমাদের সাথে। তো চলো আবার দেখাচ্ছি কিছুক্ষণ পর। চলো আজকে দেখাই তোমাদের কী কী রান্নাও হয়েছে, সেটা তোমাদের একবারে দেখানো হয়েছে। তো আজকে হয়েছে এখানে সজনার তরকারি। এই যে সুন্দর করে মা সর্ষে বাটা দিয়ে, সজনা দিয়ে, আলু দিয়ে সজনার তরকারি। অ্যান্ড ও এটা খুব গরম, এখানে ধোঁয়া ওঠা গরম ভাতটা তোমাদের দেখালাম না, দেখাবো বন্ধুরা। এত কিছু দেখাচ্ছি, গরম ভাতটা কেন মিস হবে। এই যে অল্পই ভাগ করে দেখালাম, খুব গরম ধোঁয়াটা গরম ভাত। আর এখানে আছে গরম গরম বেগুন ভাজা একদম। আর এখানে আছে আলু পনিরের সবজি একদম। কিন্তু আজকে ভাইয়ের বাটা ছোটো আলু দিয়ে করেছে। আজকে এই হচ্ছে মেনু। তার সাথে যা আমার বানানো হাতে টক ঝাল মিষ্টি চাটনি, এই হচ্ছে আজকে মেনু। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few minutes later. রান্না আমার তো পুরো হালত খারাপ। মায়ের রান্না করেছে, আমি তো চাটনিটাই করেছি, তাই বলছে আমার হাত খারাপ হয়েছে। আবার কিছু টুকটাক তো কাজ করেছি না আমি। তো এদিকে ফটাফট করে বাকি যে বাসনগুলো ভরিয়েছি সেগুলো আমাকে করতে হবে। তো সেগুলো ফটাফট করে নিই। তো বাসন কুসন যেগুলো আমি ভরিয়ে দিই সেগুলো ফটাফট করে মেজে দিই। টুকটাক করে যেগুলো সরিয়ে দিই, গ্যাস ট্যাসগুলো মুছে দিই। তারপরে যাবো আমি কাঠে জল দিতে, সেগুলো করে এসে স্নান টান করে তারপরে একবার দেখা হচ্ছে। টাটা। আমি ছাদে চলে আসছি এখন, গাছে এই যে গাছে জল দিতে। তো গাছগুলোর খুব বাজে অবস্থা, তো গাছে জল দেওয়ার এই যে এখানে দুভাবে পদ্ধতি আছে। এইভাবে একটু আমি ছেড়ে রাখলাম, মা বললো এভাবে ছেড়ে রাখতে। গাছগুলোর কি বাজে অবস্থা, একটু গাছগুলো ভেজাতেও হবে, না হলে হবে না। পুরো বাজে অবস্থা হয়ে আছে, মাটি পুরো শুকায়, দেখতে পাচ্ছ গাছের কি অবস্থা। তো চলো গাছগুলোতে জল দিই 1 মিনিট। তো এখানে আমি গাছে জল দিচ্ছি, হয়ে যাবে এখানে বালতি দিয়ে, এখানে প্রচুর গাছ। তো এখানে আমি কি সুন্দর সুন্দর মানে আমি যে তলেদিনকে শ্যুট করেছিলাম, শ্যুট করেছিলাম এখানে দেখতেই পাচ্ছি খুব সুন্দর। মানে আমার এখানে বালতি ভরে যাচ্ছে, না হয়নি, ভরবো। হাফ বালতি ভরে গেলে আমি এখানে করে উঠিয়ে দেবো, হয়তো ভরুক, না হলে অসুবিধাই হবে। আর করে দেখাই সুন্দর সুন্দর কোনো কাছে জল ভরছে, তাহলে এইদিকেও একটুখানি ভরে যাবে। এদিকে পুরো ভরে গেলেই আমি এদিকটাতে নিয়ে যাবো, তাহলে ওদিকটাতে ভরে যাবে। সব গাছে ওখানে আমি দিয়ে দিতে পারবো, তাকে নিয়ে যাবো, ওইদিকে ওটাও ভরে যাবে। তো চলো গাছে জল দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালবেলা। কেন বিকালবেলাও বেরোবো, ওখানে অবশ্যই দেখা হবে। চলো টাটা। 2000 years later. গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:30, 6:30 পৌনে 7টার মতো বাজে। আর আমি উঠে গেছি, বাট উঠতে ঘুমিয়ে পড়েছিলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, উঠে গেছি জাস্ট। অ্যান্ড সন্ধ্যা আমি আজকে আসার পর থেকে মানে বাইরের ভিউ দেখিনি। অ্যান্ড
বাবা আজকে তো গাড়ি ঘোড়া এত ভিড়ভাড়টা আজকে দেখিয়ে নিয়ে যত জাম টাম কেন এত গাড়ি ঘোড়া ভিড়ভাড়টা কিছু জিনিস বাইরে কাজও আছে যেতেও হবে আর ফ্রেশ ট্রেশ হই তারপরে রেডিও হতে হবে অ্যান্ড মাকে বলেছিলাম যে মা একটু বাইরে কাজও আছে সেখানেও যাবো অ্যান্ড মাকে নিয়ে বেরোনোর কথা ছিল জানি না মা তো বললো যে সেই সন্ধ্যা দিয়ে আসার পরে মা কেমন কি থাকে মা কেমন কি বলে মা বেরোবে কি না নাহলে আমি একাই যাবো একাই বেরোবো কিছু কাজ আছে সে কাজগুলো করবো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি ফেডি হওয়ার পরে টাটা 1 hour later. আমি এখন রেডি ফেডি হয়ে চলে যাচ্ছি আজকে একটু গুলো করছে আমি লাগাইনি মানে বেশি মেকআপ করিনি জাস্ট লিপস লাগিয়েছি আগে লিপস্টিক লাগাতাম সেটাও লাগাতে ইচ্ছা করে না লিপস লাগিয়ে নিয়েছি গরম পড়ে গেছে গরমে টেস্ট করে নিয়েছি এটা আমাকে রাজস্থানে রাখছে না রাজস্থানি না গুজরাটি ড্রেস পরে নিয়েছি তো এখন চলে যাবো দোকানে বসে থাকতে এটা আমি আমার একটু বেরোচ্ছে এই আসে ওষুধ আনবো ঘরে টুকটাক জিনিস আনবো ঠাকুরের ভাবছি একটুখানি চিরার মোয়া কুমড়ির মোয়া নিয়ে আসবো নিয়ে আসবো আনার পরে তারপরে তো বেরোনোও হবে তো চলো বেরিয়ে যাই বেরিয়ে তারপরে ঘরে তারপরে তোমার সাথে দেখা হবে আজকে না আমি এই লুকটা করেছি বেরিয়ে হ্যাঁ রেডি করে নিয়েছি তো চলো এটা 2 hours later. বাড়ি চলে এসেছি এখন আমি ফটাফট করে ঘরে যাবো টেস্ট চেঞ্জ করবো কারণ হচ্ছে দা 50 শুরু ভালো খেলা শুরু হয়ে যাবে মা দা 50 দিল কিনা জানি না দা 50 শুরু হয়ে যাবে আমার খাবার টাইম আজকে পার হয়ে গেল তো দা 50টা দেখবো ড্রেসটা চেঞ্জ করবো দেখি কি হয় ও হাঁপিয়ে গেলাম আমি বুক কাঁপছে না কম চলো ফ্রেশ ট্রেশ হয়ে পরে দেখা আছে এটা 3000 years later. আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সব জিনিসপত্রগুলো মানে সব গুছিয়ে নিচ্ছে ভাত টাতগুলো রাখবো রেখে টেবিলটা পরিষ্কার করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট শেষ হয়ে গেছে আর ও হাঁপিয়ে গেছে কাজ করতে করতে তো ভাবলাম ব্লগটা এন্ড করে দেবো আর বেশি লম্বা করবো না অনেকটাই বেশি বড় আর অনেক লম্বা হয়ে যাবে ব্লগ তাতে ওরা লম্বা করবো না তো সেই জন্যই ভাবলাম তা ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বেল আইকনটা ক্লিক করবেন কারণ নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর বেল আইকনটা ক্লিক করবেন চলে যান টাটা বাই বাই গুড নাইট বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি অ্যান্ড আজকে দা 50টা খুব ভালো লেগেছে খুব মজাদার লেগেছে আর খুব ইন্টারেস্টিং গেমও দেখিয়েছে আর আজকে প্রচুর খাটাখাটনি গিয়েছে এর জন্য ঘুমিয়ে পড়বো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা যায় নেক্সট ব্লগ নতুন একটা ব্লগ নিয়ে কালকে সকালে আবার দেখা যায় নেক্সট বাই গুড নাইট বার্থডে ভাই